আজ 10ই জুলাই শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ সফরের আগে একাধিক দাবি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অধীর চৌধুরীর। সরকারি হাসপাতালে কড়া নজরদারি, ট্রমা কেয়ার সেন্টার ও এসএসকেএমে বেড বৃদ্ধি, একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর। এছাড়া রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ সফরের আগে একাধিক দাবি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অধীর চৌধুরীর। শুক্রবার অর্থাৎ আজ একদিনের ঝটিকা সফরে মুর্শিদাবাদ জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে এটি তার প্রথম মুর্শিদাবাদ সফর। সফরের আগে বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তার কাছে রেলের কোচ তৈরির ফ্যাক্টরি এবং বহরমপুর সংলগ্ন ভান্ডারদহ বিল সংস্কারের দাবি জানান। তার বক্তব্য, রেলের কোচ ফ্যাক্টরি হলে জেলার অর্থনীতি এবং কর্মসংস্থানের বড় পরিবর্তন হবে, আর ভান্ডারদহ বিল সংস্কার হলে কৃষি বিপ্লব, মাছ উৎপাদন বৃদ্ধি এবং ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়বে। এদিন অধীর চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক তৃণমূল কর্মীকে চর মারার ঘটনায় তীব্র সমালোচনা করে বলেন, তার ওই কর্মীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস ক্রমেই রাজনৈতিক ফসিলে পরিণত হচ্ছে এবং কংগ্রেস এবার নিজের উদ্যোগে 21শে জুলাই পালন করবে। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক ও সাংসদদেরও আক্রমণ করে অধীরের দাবি, তারা প্রকৃতপক্ষে দাগী তৃণমূল এবং পুলিশ, ইডি ও সিবিআই এর হাত থেকে বাঁচতেই বাগী সেজেছেন। সরকারি হাসপাতালে কড়া নজরদারি, ট্রমা কেয়ার সেন্টার ও এসএসকেএমে বেড বৃদ্ধি, একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামো খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবনে আকস্মিক পরিদর্শনে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি ও জেলা হাসপাতালগুলিকে ডিজিটাল মনিটরিং এর আওতায় এনে জরুরি বিভাগ, আউটডোর ও কিচেনে কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। দালাল রাজ রুখতে স্বাস্থ্য ভবনে আধুনিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি নার্স, সিকিউরিটি ও ট্রলি চালকদের জন্য আলাদা রঙের ল্যামিনেটেড ব্যাজ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সরকারি হাসপাতালে অন্তত 250 জন রোগীকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষমতা সম্পন্ন ট্রমা কেয়ার সেন্টার এবং রোগীর পরিজনদের জন্য অল্প খরচে বা নিখরচায় রাত্রিকালীন আশ্রয়স্থল তৈরির পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে আরও 250টি বেড ও আইসিইউ বেড 200তে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ 54 থেকে 110 টাকায় বৃদ্ধি, মিড ডে মিল ও আইসিডিএস প্রকল্পের বরাদ্দ বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলিতে 15% ফ্রি বেড নিশ্চিত করার উদ্যোগের পাশাপাশি নিউটাউনে আদানি গ্রুপের সহযোগিতায় 2000 বেডের আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির ঘোষণা করা হয়েছে, যার 1000 বেড গরিব মানুষের জন্য সম্পূর্ণ নিখরচায় থাকবে। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রের পুরনো দুর্নীতির তদন্তে পুলিশকে প্রয়োজনীয় সব তথ্য ও নথি দ্রুত দেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। ডিম ছড়া নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের, বুদ্ধিজীবীদেরও নিশানা করলেন। ডিম ছড়া প্রতিবাদের নতুন মাধ্যম হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, এটি বাঙালিদের একটি আবিষ্কার। রাজ্যে ডিম ছড়া সংস্কৃতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেখানে এই প্রবণতার বিরোধিতা করেছেন, সেখানে দিলীপ ঘোষ উল্টে বুদ্ধিজীবী ও সমাজ বিরোধীদের মাথায় ডিম ছড়ার নিধান দেন। তার বক্তব্য, বুদ্ধিজীবীদের একাংশ সমাজ বিরোধী এবং অপরাধ বৃদ্ধির নেপথ্যে কমিউনিস্ট ও বুদ্ধিজীবীদের ভূমিকা রয়েছে। মারিপুরের এনকাউন্টার প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। এনকাউন্টারের বিরোধিতায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় ও গর্গ চট্টোপাধ্যায়ের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, অপরাধের বিরুদ্ধে আন্দোলন করার পাশাপাশি অপরাধীর শাস্তির বিরুদ্ধেও আন্দোলন করা হচ্ছে। তার আহ্বান, ডিম নষ্ট না করে বুদ্ধিজীবীদের মাথায় ডিম মেরে বুঝিয়ে দেওয়া হোক যে তারা সমাজ বিরোধী। প্রথম মাসে 1000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের দাবি, শ্বেতপত্র আনছে শুভেন্দু সরকার। বাংলায় সরকার বদলের পর প্রথম মাসেই গত আর্থিক বছরের একই সময়ের তুলনায় 1000 কোটি টাকা বেশি রাজস্ব আদায়ের দাবি করেছে মুখ্যমন্ত্রীর সচিবালয়। তাদের দাবি,
নতুন কোনো কর না চাপিয়ে আগের জমানার প্রাতিষ্ঠানিক লিকেজ বা রাজস্ব ফাঁকির পথ বন্ধ করেই এই সাফল্য এসেছে। এই রাজস্ব ফাঁকি ও সরকারের ক্ষতির বিস্তারিত তথ্য শ্বেতপত্রে তুলে ধরা হবে। এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে একটি মন্ত্রী গোষ্ঠীও গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অভিযোগ, আগের সরকারের আমলে বালি, কয়লা ও পাথর খাদান থেকে বিপুল রাজস্ব কোষাগারে জমা পড়েনি। উদাহরণ হিসেবে বীরভূমের একটি পাথর খাদানের কথা তুলে ধরে দাবি করা হয়েছে, যেখানে আগে বছরে 60 কোটি টাকা রাজস্ব আসত, এখন সেখানে প্রতি মাসে 80 থেকে 90 কোটি টাকা আদায় হচ্ছে। পাশাপাশি অভিযোগ করা হয়েছে রাজস্বের অর্থ ক্যামাক স্ট্রিট হয়ে হাওয়ালাদের মাধ্যমে দুবাই ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শেল কোম্পানিতে পাচার করা হতো এবং এর একটি অংশ ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতো। এই অভিযোগের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সঞ্জীব গোয়েঙ্কার। বাংলায় হবে কি নতুন বিনিয়োগ? পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের পাশাপাশি অন্যান্য শিল্পেও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। গোয়েঙ্কা গোষ্ঠী জানায়, বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং সেই কারণেই রাজ্যে বৃহৎ পরিসরে বিনিয়োগের পরিকল্পনা করছে। সম্ভাব্য প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবায় গোয়েঙ্কা গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এবার সেই বিনিয়োগের পরিধি আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন শিল্প প্রকল্প এলে কর্মসংস্থান ও রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে আদানি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পালা বদলের পর পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের নতুন পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার। অভিষেকের চার্টার্ড বিমান বিতর্কে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, সত্যি হলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান নিয়ে ইডির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কেয়ারওয়েল এভিয়েশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে তৃণমূলের টাকা ব্যবহার করে বিমান ও হেলিকপ্টার কেনা এবং পরে সেই বিমানই চড়া এবং ভাড়াই দলকে ব্যবহার করতে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ইডি। এই প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, তিনি এসব শুনে তাজ্জব হয়ে গিয়েছেন এবং কেইম্যান দ্বীপপুঞ্জ, শেল কোম্পানি বা সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে কখনো জানতেন না। তার দাবি, ইডির অভিযোগ সত্যি হলে তদন্তকারী সংস্থা গোড়া পর্যন্ত তদন্ত করে সব তথ্য প্রকাশ করুক। ইডি বেআইনি লেনদেনের প্রতিরোধের আইনের অধীনে তৃণমূলের 3টি এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করার পদক্ষেপ নেয় এবং কেয়ারওয়েল গ্রুপের একাধিক দপ্তরে তল্লাশি চালায়। অভিযোগ, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি টাকা কেয়ারওয়েল অ্যাভিয়েশনের কাছে গিয়েছিল, যার একটি অংশ দিয়ে এমব্রায়ের লেগাসি 600 বিমান এবং অগাস্টা 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার কেনা হয়। পরে সেই বিমান ও হেলিকপ্টারের চড়া ভাড়ায় তৃণমূলকে ব্যবহার করতে দেওয়া হয় বলে দাবি ইডির। তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ রোধ করলেও জানিয়েছে, স্পেশাল অবজারভারকে জানিয়ে দলের প্রয়োজনীয় খরচ করা যাবে। দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। পুরনো কাসন্দি ঘেঁটে 91 পাতার সেই চিঠি বের করলেন ঋতব্রত। তৃণমূলে বেইমান বিতর্কের আবহে কুণাল ঘোষকে আক্রমণ করে তার জেলে থাকা অবস্থায় লেখা 91 পাতার পুরনো চিঠির প্রসঙ্গ তুললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআইকে পাঠানো ওই চিঠিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক মন্তব্য ছিল এবং সেই চিঠি দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। ঋতব্রতের বক্তব্য, প্রয়োজন হলে ওই চিঠি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে এবং সংবাদ মাধ্যমের হাতেও তুলে দেওয়া হবে। এর পাল্টা জবাবে কুণাল ঘোষ বলেন, ওই 91 পাতার চিঠি তার বিখ্যাত চিঠি এবং কঠিন সময়ের লেখা। তার দাবি, সেই সময় দলেরই কয়েকজন তার কাঁধে বন্দুক রেখেছিলেন। ঋতব্রতকে কটাক্ষ করে তিনি বলেন, শয়নে স্বপনে জাগরণে আমার নাম মনে রাখছে ঋতব্রত। পাশাপাশি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই চিঠি মুখস্থ এবং সেই চিঠিকে মান্যতা দিতে হলে তারা কিসের বিপ্লবী? উল্লেখ্য, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ শিবিরকে বেইমানদের কথাই বেইমানি না করে ঘরে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এই আবহেই ঋতব্রত ও কুণালের পাল্টাপাল্টি মন্তব্যে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত আরও প্রকাশ্যে এসেছে। কৃষিমন্ত্রী হয়েও সাধারণ জীবনযাপন, নিজে হাতে বাজার করলেন দুধকুমার মণ্ডল। কৃষক পরিবারে জন্ম নেওয়া রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল দায়িত্ব পাওয়ার পরও সাধারণ জীবনযাপন বজায় রেখেছেন।
বৃহস্পতিবার সকালে বাজারের থলে হাতে নিজেই বাজার করতে বের হন এবং সবজি বেছে কিনতে দেখা যায় তাকে। বীরভূমের এই বর্ষিয়ান বিজেপি নেতা দীর্ঘদিন দল ক্ষমতার বাইরে থাকাকালীনও সংগঠনের হয়ে কাজ করেছেন। বর্তমানে রাজ্যের কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়ে কৃষকের ছেলে হিসেবে এটিকে তার পরম প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পরেই তিনি কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রশাসনিক ও নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। পূর্বতন কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের গলদ রয়েছে। তাই গোটা প্রক্রিয়া ঝাড়াই বাছাই করে কৃষি দপ্তরকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তার। এদিকে বুধবার প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্নে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের বিস্তারিত জানা না গেলেও বেরিয়ে এসে দুধকুমার মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন তিনি। সেচ দপ্তরে চাকরি দুর্নীতি মামলায় সবং থানায় 3 ঘন্টা জেরা মানস ভূঁইয়াকে, বেরিয়ে নীরব প্রাক্তন মন্ত্রী। সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা আর্থিক প্রতারণার অভিযোগে আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং থানায় হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া। পুলিশ সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকেরা প্রায় 3 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার বয়ান নথিভুক্ত করেন। তবে থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য না করেই চলে যান তিনি। এর আগে পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে গেলেও আদালত তার আবেদন খারিজ করে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। অভিযোগ অনুযায়ী সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে 5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। অভিযোগকারীর দাবি, তার স্ত্রীকে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চাকরি দেওয়া হলেও 2 মাসের মাথায় তাকে বরখাস্ত করা হয়। এরপর প্রতারণার অভিযোগে সবং থানায় এফআইআর দায়ের হয়, যদিও শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মানস ভূঁইয়া। এদিকে এই জেরা নিয়ে বিজেপির কটাক্ষ, পাপ কখনো বাপকে ছাড়ে না। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মানস ভূঁইয়ার রাজনৈতিক অবস্থানে পরিবর্তন দেখা যায়। তিনি সম্প্রতি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন, যদিও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা অস্বীকার করেছেন। বিজেপিতে যোগ দিলেন সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইক। রাজ্যসভা উপনির্বাচনের আগে বাড়ল জল্পনা। রাজ্যে পালা বদলের পর রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইক বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন। সল্টলেকের বিজেপি দপ্তরে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তারা। আগামী 24শে জুলাই পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের আগে তাদের যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে তারা বিজেপির রাজ্যসভা প্রার্থী হবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি শ্রমিক ভট্টাচার্য। সুখেন্দু শেখর রায় বলেন, আপাতত তাদের বিজেপির সভায় দেখা যাবে। এদিন শ্রমিক ভট্টাচার্য সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়ের অবদানের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের জন্য বিজেপির দরজা এখনো বন্ধ, তবে ব্যতিক্রম থাকতেই পারে এবং এ বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তার দাবি, যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। উল্লেখ্য, সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেবের পদত্যাগের ফলে 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চলন্ত ট্রেনে হানিমুন সুইট, ফুল বেলুনে সাজানো এসি কুপের ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড টিটি। মহারাষ্ট্রের নন্দীগ্রাম এক্সপ্রেসের একটি ফার্স্ট এসি কুপে বেলুন, ফুল, গোলাপের পাপড়ি ও আই লাভ ইউ বার্তায় হানিমুন সুইট এর আদলে সাজানোর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, জল্লা জেলার এক দম্পতির জন্য রাহাত রুম ডেকোরেশন নামে একটি সংস্থাকে অনলাইনে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই দম্পতি ট্রেনে ওঠার আগে এই ডেকোরেটর দলের সদস্যরা কূপে সাজসজ্জা সম্পন্ন করেন। তদন্তে জানা গেছে, ডেকোরেটরের ট্রেনে প্রবেশের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। দক্ষিণ মধ্য রেলের দাবি, সংরক্ষিত কোচে বাইরের ব্যক্তির এভাবে প্রবেশ নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ত্রুটি। ঘটনায় সংশ্লিষ্ট ডেকোরেটরের বিরুদ্ধে রেল আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং দায়িত্বে থাকা চিফ টিকিট ইন্সপেক্টর গিরিশ কুমারকেও সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর একাংশ এই উদ্যোগের প্রশংসা করলেও অনেকেই নিরাপত্তা ও অগ্নি ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন। নেট মাধ্যমে অনেকেই ট্রেনটির নাম দিয়েছেন সোহাগরাত এক্সপ্রেস বা হানিমুন অন হুইলস, জানিয়ে নানান মিমও ছড়িয়ে পড়েছে। ফের সক্রিয় বর্ষা, রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, দুর্বল হয়েছে নিম্নচাপ।
তবুও দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই কমেছে, ফলে আগের মতো দুর্যোগের আশঙ্কা না থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখনো বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমেছে, ফলে গরম থেকে স্বস্তি মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হলেও তার প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এর প্রভাবে। আগামী রবিবার পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া আরও প্রতিকূল থাকবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল